সাসেপ্টিবিলিটির তাৎপর্য নিয়ে, মানে একটা মানুষ যে তার যে রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা, সেগুলো ওই লেভেল অফ হেলথ অনুযায়ী কার কিরকম হয়, কোন লেভেলে মানুষ কি ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হয়। তো সেখানে আমরা দেখেছিলাম যে লেভেল যাদের ভালো, তখন তাদের এমন জীবাণু দ্বারা আক্রান্ত হয় যেগুলো সহজে চিকিৎসা করা যায়। অ্যালোপ্যাথি ডাক্তাররা খুব সহজে ওই ধরনের ব্যাকটেরিয়াকে সহজ অ্যান্টিবায়োটিক দিয়ে সেগুলো ভালো করতে পারে। কিন্তু যত এরকম অপচিকিৎসা হতে থাকে, আস্তে আস্তে মানুষের ইমিউন সিস্টেম দুর্বল হতে থাকে। তখন কি হয়, আরো কঠিন কঠিন ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা তারা আক্রান্ত হয় এবং দেখা যায় সিস্টেমটাকে আরো জটিল করে তোলে। দিন দিন এটা যত নিচের দিকে নামতে থাকে, তত মারাত্মক ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো দ্বারা মানুষ আক্রান্ত হয়, যেগুলা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, কোনো ওষুধেই শেষে আর কাজ করে না। তো মূলত ওইটাই ছিল। আর এই যে মানুষের বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা যা আক্রান্ত করতে পারে, কঠিন কঠিন জীবাণু দিয়ে, যেগুলো সাধারণত মানুষকে এমনিতে আক্রমণ করতো না, কিন্তু এই অপচিকিৎসা, অবদমনমূলক চিকিৎসা, সাপ্রেসিভ চিকিৎসা করার কারণে, চাপা দেওয়া চিকিৎসা করার কারণে আমাদের পুরো সিস্টেমটা, আমাদের ভাইটাল ফোর্স, আমাদের ইমিউন সিস্টেম, আমাদের ডিফেন্সিভ মেকানিজম, সেগুলা দুর্বল হয়ে নমনীয় হয়ে পড়ে। তখন আর প্রতিরোধ ব্যবস্থা সেভাবে নেয় না, তাদের প্রতিরোধ ব্যবস্থাটাই দুর্বল হয়ে পড়ার কারণে তখন এই ধরনের জীবাণুগুলো শরীরের মধ্যে প্রবেশ করে শরীরের মধ্যে রোগের সৃষ্টি করে। তাহলে এইখানে জীবাণু তো চাবেই, জীবাণুর কাজই হলো শরীরের মধ্যে বংশবৃদ্ধি করা। কিন্তু মূলত জীবাণু কখন প্রবেশ করতে পারতেছে, যখন আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাচ্ছে, ভাইটাল ফোর্স দুর্বল হয়ে যাচ্ছে, নমনীয় হয়ে যাচ্ছে। তাহলে এই ভাইটাল ফোর্সের দুর্বলতার কারণেই এই ডিজিজ ফোর্স যেগুলো আছে, ভাইরাস ব্যাকটেরিয়া, সেগুলো আমাদের শরীরে বসবাস করতে পারে, ঢুকতে পারে। ভাইটাল ফোর্স যদি আমরা শক্তিশালী রাখতে পারতাম, তাহলে এগুলো শরীরের মধ্যে ওইভাবে বাসা বাঁধতে পারতো না। তো যাদের লেভেল একদম নিচে, স্বাস্থ্যের লেভেল, তাদের মধ্যে এই কঠিন কঠিন ভাইরাস ব্যাকটেরিয়াগুলা আক্রমণ করে। এবং একদম লোয়ার লেভেলে যারা আছে, তাদের তো একদম রেজিস্ট্যান্স পাওয়ার একদম থাকে না, তখন দেখা যায় তাদের এইচআইভির মতো ইনফেকশন গুলাও হয়। তো যাই হোক, একদম লোয়েস্ট লেভেলে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণুগুলা ধরে, তখন সেগুলাকে আমরা ভালো করতে পারি না, যা শুধু উপশম দিতে পারি। আজকে আমরা জেনেটিক প্রিডিসপোজিশন নিয়ে পড়ব। জেনেটিক প্রিডিসপোজিশন, যে লেভেল অফ হেলথ যে আমরা পড়েছি, লেভেল অফ হেলথ আপনারা তো দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, জি। এই এখানে তো অনেকেই আছেন, আমাদের এখানে উপস্থিত আছেন অনেকেই। তো আমি একটু একজনকে একটু জিজ্ঞেস করি, এই যে এখানে খাদিজা মনি আছেন না, খাদিজা মনি, আওয়াজ দেন। শুনতে পাচ্ছেন? আচ্ছা, খাদিজা মনি নেই, আরেকজনকে জিজ্ঞেস করি। মদিনা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, আপনি শুনতে পাচ্ছেন? কেউ রেসপন্স করে না। আর সালেউদ্দিন ভাই আছেন নাকি? তাহলে সবাই কি ঘুমাচ্ছে নাকি? আপনি তো আছেন, সেটা তো জানি।
এই তাসলিমা কেয়া, আপনি আছেন? হ্যাঁ স্যার জি স্যার। আছি। যাক, আপনি রেসপন্স করছেন। আচ্ছা, আমি একটু আপনার মাধ্যমে সবারই জানানো আর কি, যে আমরা যে লেভেল অফ হেলথ করতেছি, আসলে লেভেল অফ হেলথটা কি? জি, লেভেল অফ হেলথ হচ্ছে মানে আমরা আমাদের যে স্বাস্থ্য এটার একটা স্তর, এটাই লেভেল অফ হেলথ। এখানে কোন কোন স্তর, এখানে 12-12টা স্তর ধরা হয়েছে, সেই বিষয়ে আপনি এক্সপ্লেন করছেন স্যার। আচ্ছা, ঠিক আছে। আরেকজন বলবেন লেভেল অফ হেলথ কি? জিয়াউদ্দিন জাবের। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু বলবেন লেভেল অফ হেলথটা কি? লেভেল অফ হেলথ হলো আমাদের স্বাস্থ্যের স্তর, মানে কোন স্তরে আহ, কোন ডিজিজ গুলো হতে পারে, বা কোন স্তরে কোন ডিজিজ গুলো হলে বা কি ধরনের সিমটমস প্রমিনেন্ট হবে, কোন স্তরের গুলা আরোগ্য হওয়ার মতো, কোন স্তরের গুলো আরোগ্য হওয়ার মতো না, এই ধরনের কিছু। আচ্ছা, 12টা স্তরে কেন ভাগ করলেন? 12টা স্তরে মানে এক এক স্তরে এক এক ধরনের ডিজিজ আক্রান্ত হবে এবং এক এক ধরনের সিমটমস দেখা দিবে আর কি, যাতে মানে আমরা স্তর অনুযায়ী নিতে পারি যে এটা কোন ভালো স্তরে আছে নাকি খারাপ দিকে যাচ্ছে, এটা ভালোর দিকে খারাপের, ভালো থেকে খারাপের দিকে যাচ্ছে নাকি খারাপ থেকে ভালোর দিকে আসতেছে, স্তরের মাধ্যমে আমরা বুঝতে পারবো। আচ্ছা, যাই হোক, স্বল্প কথাই হলো যে সব মানুষের হেলথের অবস্থা এক ধরনের না। কেউ আছে ভালো স্বাস্থ্যের অধিকারী, কেউ আছে যাদের স্বাস্থ্য খুবই খারাপ। তো যে সর্বোচ্চ পর্যায়ে স্বাস্থ্যের অধিকারী, সেটাকে যদি আমরা স্কেলের এক পাশে রাখি, আর যে সর্বনিম্ন স্বাস্থ্যের অধিকারী তারা যদি স্কেলের আরেক পাশে রাখি, তাহলে এই বিভিন্ন মানুষের স্বাস্থ্যের অবস্থা বোঝার জন্য জাস্ট এটা বিটল কাজ, মানে বিভিন্ন তার অভিজ্ঞতার আলোকে সে ক্লাসিফিকেশন করছে, মানে যে এই ধরনের স্বাস্থ্য যাদের আছে তারা লেভেল 1-এ, আর এইরকম স্বাস্থ্য যারা আছে তারা লেভেল 6-এ, এই ধরনের স্বাস্থ্য যাদের আছে তারা লেভেল 12-এ। মানে লেভেল 1 মানে সর্বোচ্চ পর্যায়ের হেলথ, আর লেভেল 12 মানে সর্বনিম্ন পর্যায়ের হেলথ। জাস্ট মানুষের স্বাস্থ্যের অবস্থা বোঝার জন্য এই 12টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো এটা হচ্ছে তার অভিজ্ঞতার আলোকে সে বলছে যে আমি 12 ভাগে ভাগ করতে পারছি এখনকার পর্যন্ত, এটা আরো বেশি হইতে পারে। জাস্ট এটা একটা থিওরি, এবং সেই লেভেলগুলাকে আবার প্রথম 3টাকে নিয়ে একটা গ্রুপ, আবার এরপরে 3টাকে নিয়ে আরেকটা গ্রুপ, এভাবে 4টা গ্রুপে ভাগ করা হয়েছে, যার শুধু বোঝার সুবিধার্থে কোন লেভেলের মানুষরা কিভাবে অসুস্থ হয়, কতটুকু গভীরে অসুস্থ হয়, কি ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হয়, কোন লেভেলের মানুষদের কিভাবে চিকিৎসা করা উচিত, মানে কোন লেভেলের মানুষরা তাদের জীবনকাল কেমন হয় ইউজুয়ালি, কোন লেভেলের মানুষদেরকে কি ধরনের ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে, কত পোটেন্সি ব্যবহার করতে হবে, কোন লেভেলের মানুষরা আরোগ্যযোগ্য, কতটুকু আরোগ্যযোগ্য, এবং কোন লেভেলের মানুষরা মানে আরোগ্যের বাইরে শুধু তাদের পেলিয়েটিভ চিকিৎসা আমরা দিতে পারবো, এগুলো আপনাকে লেভেল অফ হেলথ বুঝতে সহায়তা করবে, একই সাথে ওষুধের শক্তি মাত্রা নির্ধারণ করতে সহায়তা করবে। তো আজকে আমরা লেভেল অফ হেলথের জেনেটিক প্রিডিসপোজিশন নিয়ে পড়ব। জেনেটিক প্রিডিসপোজিশন আমরা জানি যে আমরা কিছু বংশগত রোগের প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করি। যে ফ্যামিলিতে ডায়াবেটিস আছে সেই ফ্যামিলির মানুষ ডায়াবেটিস হওয়ার একটা প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করে। দেখা গেছে যে ওই ফ্যামিলিতে ডায়াবেটিস বেশি হয়, বাবা মার ডায়াবেটিস ছিল, দেখা যায় তার সন্তানদের মাঝে ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি থাকে। বা আমরা এমনও দেখি যে ফ্যামিলিতে আপনার ধরেন টিবি রোগ বেশি, ফ্যামিলিতে টিবির হিস্টোরি যেখানে আছে সেখানে
টিবি রোগটা বেশি হয়। ক্যান্সারের বেলাও এরকম দেখা যায় যে ওই ফ্যামিলিতে ক্যান্সার অনেক বেশি হয়, এমনকি অনেক মানসিক অবস্থাও এরকম আসতে পারে। আমি একটা রোগী দেখেছিলাম যে ফ্যামিলির অনেকজন, প্রায় 6-7 জন আত্মহত্যা করছে, এবং এরকম তারা একটা টাইমে যায় আত্মহত্যা করে। তো এই অবস্থাটাও আসতে পারে যে এরকম মানসিক বিপর্যস্ত অবস্থা, সেটাও জেনেটিক প্রিডিসপোজিশন হিসেবেও আসতে পারে। তো হাই প্রেশার দেখেন, যে ফ্যামিলিতে হাই প্রেশার হয় ওই ফ্যামিলিতে হাই প্রেশার প্রবণতা বেশি। এই যে একটা বংশগত প্রবণতা নিয়ে মানুষ, রোগের প্রবণতা নিয়ে মানুষ জন্মগ্রহণ করে, এগুলোই হলো জেনেটিক প্রিডিসপোজিশন। এই জেনেটিক প্রিডিসপোজিশনটাই হেনিম্যান আগে মাইজম হিসেবে বর্ণনা করছিলেন, কিন্তু মাইজমের এই টার্মগুলো তো আগে ছিল না, জেনেটিক প্রিডিসপোজিশন, কিন্তু হেনিম্যান ধরেন মাইজম হিসেবে এগুলো বর্ণনা করছিলেন। এমন এক সময় বর্ণনা করছিলেন যখন এই জেনেটিক বিষয় নিয়ে মানুষ কিছুই জানতো না। হেনিম্যান তার সময়ের অনেক, উনি যে সময় জন্মগ্রহণ করছিলেন আসলে উনি সময়ের চেয়ে অনেক বেশি অগ্রগামী ছিলেন। তো আমরা ভিতর গাছের আলোচনাটা শুরু করি। At the beginning of the 19th century, at the beginning of the 19th century, 19th century শুরু হয় কত থেকে? 1800 সাল থেকে, তাই না? 1800 সালের জানুয়ারির 1 তারিখ থেকে 1918 সালের জানুয়ারির 1 তারিখ থেকে 19th সেঞ্চুরি শুরু, এবং 19th সেঞ্চুরি শেষ হয়েছে কবে? 31শে ডিসেম্বর নাকি ওই? তাহলে মূলত 1801 থেকে 1900 সাল পর্যন্ত 19 সেঞ্চুরি। আচ্ছা, 1900 সাল আসলে তো 1901 হয়ে গেল, 1800 সালের 31শে ডিসেম্বর, তাই না? জি স্যার। 1900 সাল, হ্যাঁ 1899 সালের 31 ডিসেম্বর। জি জি। তো শতাব্দী, এই 1800 শতাব্দীর মানে ইংলিশে একদিন বেশি হয়, বাংলাতে আমরা একদিন এক ইয়ার কম বলি। ইংলিশে বলে 19, বাংলায় বলে 1800। যাই হোক, 1800 শতাব্দীর শুরুতে স্যামুয়েল হেনিম্যান, এ ফিজিশিয়ান ফার এহেড অফ হিজ টাইম, তিনি তার সময়ের থেকে অনেক বেশি অগ্রগামী ছিলেন, জ্ঞানে অনেক অগ্রগামী ছিলেন। তো কনসেপ্ট এ থিওরি, তিনি একটা থিওরি বাতলান, থিওরির উপস্থাপন করেন, that was destined to be confirmed nearly 200 years later, যেটা প্রমাণিত হয়েছে 200 বছর পরে। তার হেনিম্যানের সময়েই যখন তিনি এই থিওরিগুলা বর্ণনা করেন, তখন কিন্তু হেনিম্যানের অনেক শিষ্যরাই এটা মানতে পারছিলেন না, এটা নিয়ে একটা কেওয়াস হয়েছিল। যাই হোক, হেনিম্যান অনেক বেশি অগ্রগামী ছিলেন, সেই হেনিম্যানের সেই থিওরিগুলো আজকে আমরা 200 বছর পরে একদম প্রমাণ পাচ্ছি। সে হেনিম্যান claimed that a genetic code was created in human organism because of massive infection throughout centuries of a population laden with syphilis, gonorrhea and scabies. Scabies যে কি হয়, ফুসফুসরা হয় আঙ্গুলে, যেটাকে সোরা বলে, এগুলো চাপা দেওয়ার ফলে হয়। সিপিলিস চাপা দেওয়ার ফলে হয়। গনোরিয়া এই যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেগুলো চাপা দেওয়ার ফলে হয়। আমরা একটু বলে নিই যে আমাদের কিছু বাংলা বইয়ে আমরা দেখি যে সোরাকে এমন উপস্থাপন করা হয়েছে যে এটা মনের চুলকানি অবদমন হওয়ার ফলে তারপরে এই ইয়াটা হয়েছে, শরীর মায়োজন হয়েছে। কিন্তু হেনিম্যান কিন্তু একটু ভিন্নভাবে বর্ণনা করেছে, হেনিম্যান এইভাবে বলার নেই। বাংলাদেশে যত ইয়াতে দেখবেন সব সোরা মানে বলে মনের চুলকানি থেকে, ইয়া থেকে এটার উৎপত্তি। তো আসলে এগুলো হচ্ছে কেন্টের মাধ্যমে এইভাবে আসছে, কেন্ট এইভাবে বর্ণনা করছেন, সেগুলাই বাংলায় বর্ণনা করছেন। মূলত হেনিম্যান ওইভাবেই বর্ণনা করছেন যে এগুলা
ছোট ছোট চুলকানা হাতের মধ্যে ফুসকুড়ি সহ উঠে, তার ভিতরে সেই রসটা ভিতরে ঢুকলে পরে সেটা চাপা দিয়ে পরে যে ছোড়া তৈরি হয়, এটাই যে রাসেল স্যার ক্রনিক ডিজিজ পড়াবেন সেখানে দেখবেন। এবং আপনারা যদি এই হরিমোহন চৌধুরীর ইন্ডিকেশন অফ মায়াজম বইটা পড়েন, ইন্ডিকেশন অফ মায়াজমের মধ্যেও এগুলো নিয়ে আলোচনা আছে যে অ্যাকচুয়ালি এই যে মনের চুলকানি এইভাবে বর্ণনাটা আসছে কেন্টের কথা থেকে, হেনিম্যান কিন্তু ওইভাবে বর্ণনা করেননি। তো যাই হোক, যে এই যে হেনিম্যান 200 বছর আগে তিনি এই মায়াজম থিওরি কথা উল্লেখ করেন এবং তিনি হেনিম্যান দাবি করেছেন যে হেনিম্যান তার এইভাবে জেনেটিক কোড দিয়ে দাবি করেন না, কিন্তু যে যে মানুষের এই যে বছরের পর বছর এই যে সিপিলিস, গনোরিয়া, স্কেবিস এগুলা দ্বারা ব্যাপকভাবে কি হয়েছে, ইনফেক্টেড হয়েছে এবং সেগুলাই মানুষের মধ্যে এক ধরনের রোগের প্রবণতা, এক ধরনের অসুস্থতা, এক ধরনের দুর্বলতা তৈরি করছে, যেগুলো বংশ পরম্পরায় নিচের দিকে চলে আসছে। এক ধরনের জেনেটিক কোড তৈরি হয়েছে এগুলোর কারণে। তো টুডে উই আর কনসার্নড উইথ জেনেটিক প্রিডিসপোজিশন। আমরা এখন জেনেটিক প্রিডিসপোজিশন নিয়ে খুব বেশি উদ্বিগ্ন, সচেতন। A term that encompasses much more than only the 3 myosm that Henneman discusses. Henneman তার ক্রনিক ডিজিজের 3টা মাইজম নিয়ে ডিসকাস করছেন, সোরাস, সিফিলিস, সাইকোসিস। এবং অ্যাকচুয়ালি বর্তমানে যেটাকে আমরা জেনেটিক প্রিডিসপোজিশন বলতে পারি, এটার পরিধি ওই 3টা মাইজমকে ছাড়াই গেছে, আর কি আরো ব্যাপক হয়ে গেছে। জেনেটিক প্রিডিসপোজিশন হুইচ আর আর্লি রেফারেন্স টু প্রিডিসপোজ টু দ্য ডিজিজ। হেনিম্যানের যে 3টা মাইজমের কথা, এটাকে আমরা প্রাথমিক সূত্র বলতে পারি এই প্রিডিসপোজিশন, রোগে আক্রান্ত হওয়ার যে বংশগত প্রবণতা, তার প্রাথমিক সূত্র হিসেবে আমরা হেনিম্যানের এই 3টা মাইজমকে উল্লেখ করতে পারি। কিন্তু এটার পরিধি কিন্তু আরো 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 বেশি হয়ে গেছে এখন। তো হেনিম্যানস থিওরি স্টেটস দ্যাট, হেনিম্যানের থিওরি অনুযায়ী sexually transmitted disease leave a mark on an organism's genetic code when not treated properly. তো হেনিম্যানের থিওরি অনুযায়ী আমরা জানি যে এই যে যৌনবাহিত যে রোগ, সিফিলিস, গনোরিয়া, সেগুলোকে যদি প্রপারলি ট্রিটমেন্ট করা না হয়, যথাযথ চিকিৎসা না দেওয়া হয়, instead of cured, the disease are simply suppressed. সেগুলোকে কিউর না করে যদি সেগুলোকে অবদমন করা হয়, চাপা দেওয়া হয়, তাহলে সেটা কি হয়, শরীরের মধ্যে তার জেনেটিক কোড তৈরি করে, তার জেনেটিক কোডের মধ্যে একটা মার্ক তৈরি করে এবং সেটাই পরবর্তীতে যে বংশগতভাবে একটা রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা তৈরি করে, সেটাই হলো জেনেটিক প্রিডিসপোজিশন। However, genetic predisposition are not merely created by his primary myosm. They are also created by other infectious disease they were poorly treated by the physician. তো যাই হোক, জেনেটিক যে প্রিডিসপোজিশন, বংশগত যে রোগ প্রবণতা, রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা, সেটা শুধু এই 3টা মায়োজমের কারণেই শুধু তৈরি হয় না। এটা বলতেছেন যে এগুলা যে যদি যে কোনো ইনফেকশাস ডিজিজ সেটাকে যদি পোরলি ট্রিটেড করা হয়, সঠিকভাবে চিকিৎসা না করা হয়, তাহলে শরীরের মধ্যে এক ধরনের জেনেটিক প্রিডিসপোজিশন তৈরি হয়ে যায়। Therefore, Henneman's myosm encompasses, হেনিম্যানের মায়োজমের পরিধি বিস্তৃত হয়েছে, আরো ব্যাপক হয়েছে, but a glimpse into understanding genetic position. কিন্তু হেনিম্যানের যে এই যে 3টা মায়োজমের আলোচনা, সেটা এই জেনেটিক প্রিডিসপোজিশন বোঝার ক্ষেত্রে একটা ঝলক হিসাবে কাজ করবে। তো এক ঝলক। মূলত এখানে কথা হলো যে আমরা আসলে বিতর্কাত জিনিসটাকে
এখন তো মডার্ন যে টার্ম আছে সায়েন্সের, সেগুলোর আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তো হেনিম্যানের এই যে বর্তমানে যে আমরা জেনেটিক প্রিডিসপোজিশন কথা বলি, তো এই কথাগুলা হেনিম্যান প্রায় 200 বছর আগেই এই মায়োজম কথার মাধ্যমে বর্ণনা করে আসছেন। আর হেনিম্যান ছিলেন তার সময়ের অগ্রবর্তী একজন চিকিৎসক। ওই সময়ে অনেকে এগুলো নিতে পারে না, কিন্তু 200 বছর পরে এসে আমরা এই যখন মানুষের জেনেটিক অবস্থা আমরা জানতে পারছি, তখন এগুলার প্রমাণ হচ্ছে। তো সেই হেনিম্যানের কথা অনুযায়ী যখনই কোনো রোগ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হোক যাই হোক, সেটাকে যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয়, আরোগ্যের পরিবর্তে যদি চাপা দেওয়া হয়, তাহলে মানুষের যে জেনেটিক কোড সেখানে একটা মার্ক পড়ে যায়, একটা চিহ্ন পড়ে যায় সেখানে। তো সেটাই পরবর্তী সেই দুর্বলতা একটা প্রকাশ পায় সেখানে, সিস্টেমের দুর্বলতা, সেটাই পরবর্তীতে জেনেটিক প্রিডিসপোজিশন হিসেবে আমরা বর্ণনা করি। এই জেনেটিক প্রিডিসপোজিশন হেনিম্যানের বর্ণিত শুধুমাত্র ওই 3টা মাইজম দিয়েই হয় না। পরবর্তী মানে আরো দেখা গেছে প্রমাণ, বিভিন্ন ডাক্তাররা প্রমাণ করেছেন, দেখেছেন। আপনারা যদি এমএল টাইলারের একটা আছে একুট মাইজম বই আছে, সেটা পড়তে পারেন। যেরকম একুট ডিজিজ যদি সঠিক দ্বারাই চিকিৎসা না হয়, সেটাও কিন্তু শরীরের মধ্যে এক ধরনের জেনেটিক প্রিডিসপোজিশন তৈরি করে। এই জন্য আমরা দেখি ওই যে আমরা পড়ি না যে হামে আক্রান্ত হওয়ার পর থেকে তার স্বাস্থ্য আর ভালো হচ্ছে না। তাহলে হাম তার হয়েছিল ইতিহাসে, তার মিজাজ হয়েছিল, সেটাকে সঠিকভাবে চিকিৎসা করা হয়নি, যার কারণে শরীরের সিস্টেমের মধ্যে একটা দুর্বলতা সে তৈরি করে। এবং সেই জন্য সময় দেখি যে সেক্ষেত্রে আমরা মরবিলিনাম অনেক সময় ইউজ করি। অনেক রোগী আসে আমাদের কাছে, দেখা যায় টাইফয়েড জ্বরের পরের থেকে তার শরীরটা আর ভালো হচ্ছে না, মানে সেই যে শরীর ভাঙছে তারপর আর ঠিক হচ্ছে না। তো অনেক সময় দেখা যায় ওই ওষুধের যে নসুর মেডিসিন, সেটা অনেক সময় ব্যবহার করলে সেই সেই দুর্বলতাগুলো দূর হয়। আপনার মেডিকেতে যখন পড়বেন এরকম ওষুধগুলো, তখন দেখবেন যে এগুলো বর্ণনা করা আছে। সবসময় যে সেই মায়াজান দূর করার জন্য যে তার নসুর ওষুধই লাগে এরকম না, ওই একুট মায়াজান গুলা অন্য মেডিসিন দিয়েও সেগুলা দূর করা যায়। অনেক সময় দেখবেন যে বইতে লেখা আছে যে নিউমোনিয়া হওয়ার পরের থেকে রোগীর যখন লাংসে একটা সবসময় একটা সমস্যা থেকেই যায়, হয়তো নিউমোনিয়া নাই এখন, কিন্তু লাংসের মধ্যে একটা সমস্যা থেকে যায়, অনেক সময় সেখানে নাইট্রিক অ্যাসিড দরকার হয়। তাহলে সবসময় যে নসুর ওষুধ লাগবে এরকম না, অন্য কোনো মেডিসিনের লক্ষণ ভিত্তিক সেই দুর্বলতা দূর করতে পারে। মূল কথাটা হলো এনিমিনিমের যে মায়াজম, সেটা হলো প্রাইমারি মায়াজম। সেটা আমাদের এই জেনেটিক প্রিডিসপোজিশন বোঝার ক্ষেত্রে একটা ঝলক হিসাবে কাজ করছে। আর মায়াজম এখন আর শুধুমাত্র 3টার মধ্যেই সীমাবদ্ধ নেই, এখন তো অনেক মায়াজম নিয়ে আলোচনা। আমরা যে টিউবারকুলার মায়াজম পড়ি, এটাও পরবর্তীতে এটা নিয়ে অনেক বিভিন্ন বইতে আলোচনা করবেন। তারপরে রিসেন্ট ডাক্তারদের আমরা যে মরিসনের বই পড়ি, সেখানে দেখবেন যে বেশ কিছু আরো তার মরিসনের কিন্তু মায়াজমের উপর একটা বই লেখা আছে, সেখানেও অনেকগুলো মায়াজম নিয়ে আলোচনা করা আছে। তারপরে যে এখন ক্যান্সার একটা আলাদা মায়াজম হিসাবে প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। তারপরে আপনার এই রাজন দেখবেন উনি প্রায় 12টা না কটা মায়াজমের কথা আলোচনা করছেন। তো যাই হোক, এই তার পিরিয়ড পড়তে পারেন হেমাটাইলের একুট মায়াজম, সেখানেও বিভিন্ন ধরনের একুট ডিজিজ যে সঠিক দ্বারা চিকিৎসা না করলে এক ধরনের মায়াজম তৈরি করে, সেখানে ওই বই পড়লে আপনারা বুঝতে পারবেন। প্রিডিসপোজিশন ইন রিলেশন টু দ্য লেভেল অফ হেলথ। আমি এতক্ষণ যা বললাম কিছু বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি কিছু। গোলাম রব্বানী স্যার অনেকদিন পরে আসছেন, যাক আপনি ভালো একটা জিনিস শুরু করছেন, ভালো হয়েছে। এখন থেকে তো রেগুলার ক্লাস হবে এটা, না? জি স্যার, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবেই করবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
তাহলে সকালের ক্লাসগুলো এখন তাহলে মানে ফিলোসফিময় হয়ে যাবে, সব ফিলোসফি। তো যাই হোক, আগে মজাময় হয়েছে সব, এখন ফিলোসফিময় হবে আবার। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি আপনি কোত্থেকে আসছেন? মহসিন ভাই কিন্তু বলছে, আমার সাথে ওয়াদা করছে ডেইলি এখানে থাকবে, আমি যতক্ষণ থাকবো ততক্ষণ। আমি তো শুরু থেকে আছি। আপনি তো থাকেন না, আপনি খালি জয়েন করে আপনি ভাগেন। ধরা খাইছে। হুম। আমি তো চুলার মধ্যে আগুন রেডি করে যাই, রেডি না করলে হবে কেন? মুরব্বি দিয়ে যাই, মুরব্বি তো আছে আমার, মুরব্বি আছে একদম। আচ্ছা যাই আচ্ছা হোক, মহসিন ভাই, আমি হয়তো আপনি পাবো না, আপনি একটু কাইন্ডলি আব্দুল্লাহ রহিমের সাথে একটু কথা বলেন, ঠিক আছে? কেন কি হয়েছে ভাই? ও বাচ্চা ছেলেরা মনে হয় একটু সমস্যা পড়ছে, মনে হয় 2 দিন ধরে আসছে, রাগ হয়েছে মনে হয়, একটু কথা বলেন please। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর পরে আসি এই লেভেল অফ হেলথের সাথে এই জেনেটিক প্রিডিসপোজিশনের সম্পর্ক। অ্যাকর্ডিং টু দ্য মডেল অফ লেভেল অফ হেলথ, এই যে লেভেল অফ হেলথের যে মডেল বিতল কাজ উপস্থাপন করেছেন, তো সেই মডেল অনুযায়ী the further we descend on the ladder of health, the more the organism is overloaded with various hereditary predisposition. এই যে জেনেটিক, এই যে বিতল কাছের যে লেভেল অফ হেলথ, আমরা জানি লেভেল 1-এ যারা আছে তারা সর্বোচ্চ পর্যায়ের হেলথের অধিকারী, লেভেল 2-তে তার চেয়ে একটু নিচে স্বাস্থ্যের অধিকারী, যত নিচের দিকে নামতে থাকে এই যে একটা মই হিসাবে যদি হিসাব করি, তো মইয়ের সর্বোচ্চ চূড়াতে সে আছে স্বাস্থ্যের অধিকারী, আর এই মইয়ের আবার নিচের দিকের ইয়েগুলোতে আছে সর্বনিম্ন স্বাস্থ্যের অধিকারী। এদের ইমিউন সিস্টেম খুবই জটিল অবস্থায় আছে। তো বিতল কাজ বলছেন, আমরা দেখেছি এর আগে যে যত লেভেল অফ ভালো স্বাস্থ্যের অধিকারী, যাদের লেভেল কম মানে লেভেল 1-এ আছে যারা, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে সবচেয়ে বেশি স্ট্রং, তাদের ক্ষেত্রে এই জেনেটিক প্রিডিসপোজিশনও কম থাকে, খুব বেশি জেনেটিক প্রিডিসপোজিশন তাদের মধ্যে থাকে না। আমরা এর আগেও পড়েছিলাম মানুষ তো চলাচলের সময়, ধরেন আমি সর্বোচ্চ স্বাস্থ্যের অধিকারী, কিন্তু তারপরেও আমি অসুস্থ হইতে পারি, কারণ আমরা যে সমাজে বসবাস করি এখানে তো বিভিন্ন ধরনের পরিস্থিতির মোকাবেলা আমাদের করতে হয়, বিভিন্ন ধরনের চাপ আমাদের মধ্যে এসে পড়ে, সেটা শারীরিক ভাবে আসতে পারে, মানসিক ভাবে আসতে পারে। ধরেন শারীরিক দিক দিয়ে আসতে পারে কিরকম, ধরেন অতিরিক্ত গরমের মধ্যে ছিলাম, বা অতিরিক্ত আমি রোদ্রের মধ্যে ছিলাম, বা খুব বৃষ্টির মধ্যে আমি ভিজছি, এই যে যে পরিবেশগত যে প্রভাব, স্ট্রেস, সেগুলো আমাদের মধ্যে পড়ে, তখনও কিন্তু আমাদের এই জীবনের শক্তিটা ওই পরিবেশগত প্রভাবের কারণে দুর্বল হয়, বা মানসিক কোনো চাপ বা মানসিক কোনো আঘাত, সে হয়তো খুব বেশি টেনশনের মধ্যে আছে, বা অফিসিয়াল কোনো কাজে খুব ঝামেলার মধ্যে আছে, বা কোনো থ্রেটের মধ্যে আছে, অথবা ধরেন সে তার কোনো সম্পর্ক ছিল, কারোর সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, অথবা ফ্যামিলির কেউ আপনজন মারা গেছে, এই যে মানসিক চাপ, বিভিন্ন স্ট্রেস, সেগুলোর মধ্যে পড়েও মানুষের লেভেল কি বলে, এই যে মানুষের যে ভাইটাল ফোর্স, সেগুলো কিন্তু হয়, এফেক্টেড হয়। তো তখন দেখা যায় সেগুলা দুর্বল হয়ে পড়ে। তো যাই হোক, সেক্ষেত্রে মানুষ অসুস্থ হইতে পারে। যখন দেখছি 4-5 বা এরকম কোনো এক লেভেলে এসে যখন বিভিন্ন ধরনের অত্যাধিক স্ট্রেসের মধ্যে মানুষ পড়ে, তখন যে এই জেনেটিক যে প্রিডিসপোজিশন গুলা, সেগুলা ভিতরে যেগুলা সুপ্ত অবস্থায় ছিল, সেগুলা তখন হয়, জাগ্রত হয়।
তো বিতর্কাসের ইয়ে অনুযায়ী যাদের লেভেল যত কম সে তত ভালো স্বাস্থ্যের অধিকারী, আর যে ভালো স্বাস্থ্যের অধিকারী তার ভিতরের জেনেটিক প্রিডিসপোজিশনও কম থাকে, বা একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, মানে একটা মায়োজম দ্বারা শুধু সে আক্রান্ত থাকতে পারে। যতই এই লেভেল নিচের দিকে নামতে থাকে, যত এই সিঁড়ি বেয়ে আমরা নিচের দিকে নামতে থাকি, তত ওভারলোডেড হয় জেনেটিক প্রিডিসপোজিশন দিয়ে। এখানে ধরেন একটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে, এইখানে যারা আছে তাদের হয়তো 10টা জেনেটিক প্রিডিসপোজিশন আছে, আর এইখানে 12 যেখানে আছে সেখানে অসংখ্য তাদের জেনেটিক প্রিডিসপোজিশন আছে। এই কথাটাই এখানে বুঝাইতেছে যে দ্য মোর দ্য অর্গানিজম ইজ বলে যে দ্য ফার্দার উই ডিসেন্ট অন দ্য ল্যাডার অফ দ্য হেলথ, যত আমরা এটা দিয়ে নিচের দিকে নামতে থাকি তত আমাদের শরীরটা, আমাদের দেহটা অত্যাধিক পরিমাণে এই হেরিডিটারি প্রিডিসপোজিশন দ্বারা ওভারলোড হয়। এখানে যেরকম আছে লেভেল 1-এ যত নিচের দিকে নামতে থাকবে তত বেশি এই প্রিডিসপোজিশন থাকবে, হেরিডিটারি প্রিডিসপোজিশন বা জেনেটিক প্রিডিসপোজিশন থাকবে। As a result, we now have an virtually infinite variety of the genetic codes to take into context, and so far this is the only the tip of the iceberg. আমরা বর্তমান সময়ে আসলে যে পরিমাণে এই জেনেটিক প্রিডিসপোজিশনে ভুগতেছি তার সংখ্যা বস্তুত অসংখ্য, ইনফিনিট, অসীম। আমরা যতটুকু বাইরে দেখতে পাই সেটা আইসবার্গের একটা শুধু চূড়াটাই দেখতে পাই। আইসবার্গ কি, একটা যদি বরফের খণ্ড আমরা পানিতে যে ভাসতে দেখি, তার বরফ পানিতে ভাসলে তার শুধু অল্প অংশই পানির উপরে থাকে, আর ম্যাক্সিমাম অংশ থাকে পানির নিচে। তাহলে আমরা যে যে জেনেটিক প্রিডিসপোজিশন গুলো আমাদের চোখে ধরা পড়ে সেটা হলো এই আইসবার্গের শুধু চূড়ার অংশ। বেশিরভাগ অংশগুলাই আমাদের এখনো সে সম্পর্কে আমরা জানি না, সেগুলা মানে ইয়ের মধ্যে লুকায়িত আছে, পানির নিচে যেরকম লুকায়িত থাকে আইসবার্গ। আইসবার্গ তো দেখেছেন আপনারা ছবি দেখেন, এই দেখেন। আমরা যে জেনেটিক প্রিডিসপোজিশন গুলো আমরা সামনে যেগুলো আমরা দেখি সেটা হলো এই আইসবার্গের চূড়ার মতো, বেশিরভাগ অংশগুলো এখনো হিডেন। অসংখ্য জেনেটিক প্রিডিসপোজিশন দ্বারা মানুষ আক্রান্ত, সেগুলো এখনো এই যে আইসবার্গের মতো হিডেন অবস্থায় আছে। The uppermost level of this model represent those individual with optimal health condition in today's society. Their genetic codes are free from any modification. তো এই যে ইয়াটা আছে যে এই লেভেলে, এই যে লেভেল অফ হেলথের যে সর্বোচ্চ লেভেল বা লেভেল 1, সেখানে যারা এই লেভেলের অবস্থান করে তারা হলো সর্বোচ্চ স্বাস্থ্যের অধিকারী, এবং তাদের জেনেটিক কোডগুলো ভালো থাকে, সেখানে তেমন কোনো এই মডিফিকেশনে থাকে না। জেনেটিক কোডের এই যে বললাম না, একটা রোগ হইলে সেগুলো অবদমনমূলক চিকিৎসা হলে তখন জেনেটিক কোডে একটা মার্ক পড়ে যায়, তো সেগুলাতে কোনো মডিফিকেশন থাকে না, তাদের জেনেটিক কোডগুলো থেকে ভালো, জেনেটিক প্রিডিসপোজিশন ওইরকম থাকে না। আর কনসিকুয়েন্টলি দেয়ার মায়োজমেটিক ইনফ্লুয়েন্স বা প্রিডিসপোজিশন ইজ মিনিমাল, তাদের মায়োজমেটিক ইনফ্লুয়েন্সটা মায়োজম দ্বারা, তাদের যে মায়োজম সেটা খুবই কম। দ্য ট্রিটমেন্ট অফ দিস ইন্ডিভিজুয়াল ইজ স্ট্রেট ফরওয়ার্ড, এই ধরনের রোগীদের চিকিৎসা একদম সোজা সাপটা, উইদাউট কমপ্লিকেশন, সেখানে কোনো কমপ্লিকেশন হয় না। In this level of health, the organism is so strong that it produces crystal clear symptomatology that guides even a novice homeopath to the correct remedy. তো যারা এই লেভেল 1-এ থাকে
তাদের মধ্যে জেনেটিক প্রিডিসপোজিশন থাকে না বললেই চলে, খুব কম থাকে, যার কারণে এখানে রোগীদের যে সিস্টেমটা যেহেতু ভালো, ভাইটাল ফুড যেহেতু ভালো, তাদের রোগের প্রকাশগুলো থাকে একদম পরিষ্কার, ক্লিয়ার কাট, এবং রোগের চিত্রটা একদম পরিষ্কার পাওয়া যায়, যার কারণে একজন নতুন যে হোমিওপ্যাথ নভিস, হ্যাঁ, হোমিওপ্যাথি যে নতুন আসছে, সেও তার লক্ষণগুলো দিয়ে খুব সহজেই একটা সঠিক ওষুধ সিলেকশন করতে পারে, কারণ সিমটম গুলা একদম ক্লিয়ার কাট থাকে। জাস্ট যদি তার ম্যাথমেটিক্যাল নলেজ ভালো থাকে, সে খুব সহজেই সেগুলোকে তাদের জন্য ওষুধ সিলেকশন করতে পারে। এবং এগুলোর চিকিৎসাও সোজা সাপটা, মানে ওষুধ দিলেই কাজ করে, সঠিক ওষুধটা দিলেই কাজ করে, এবং কোনো ধরনের কমপ্লিকেশন ছাড়াই সেগুলোকে তাদেরকে আপনি ভালো করতে পারবেন। In this individual, one may observe that all complaints, acute or chronic, often call for the same remedy. এই যে এখানে লেভেল 1 এ যারা আছে, যে সমস্ত রোগীরা আছে, তারা একুইট বা ক্রনিক যে অসুখেই ভুগুক না কেন, যেহেতু একুট রোগে হোক বা ক্রনিক রোগে হোক, যে ওষুধেই ভুগুক, দেখা যায় তাদের ক্ষেত্রে সবসময় দেখা যায় একটাই ওষুধ লাগে, বারবার একই ওষুধে তাদের জন্য নির্বাচিত হয়, যেহেতু ক্লিয়ার কাট সিমটম। আমরা অনেকেই বলি যে অমুক ফসফরাসের রোগী, অমুক অমুকের রোগী, এরকম বলি, সাধারণত তাদের একটা বৈশিষ্ট্য দিয়ে বলি। লেভেল 1 এ যারা আছে, যেহেতু তাদের মধ্যে এই মাইজম অত থাকে না, অর্থাৎ জেনেটিক প্রিডিসপোজিশন ওইভাবে থাকে না, তাদের হেলথ থাকে সর্বোচ্চ পর্যায়ে, তাদের যেহেতু হেলথ সর্বোচ্চ পর্যায়ে, তাদের রোগের প্রকাশগুলো থাকে একদম ক্লিয়ার কাট, পরিষ্কার, কোনো অস্পষ্টতা থাকে না লক্ষণের, যার কারণে খুব সহজেই এদের সিলেকশন করা যায়। মিউট করে দেয়, মিউট করে দেয়। আচ্ছা, খুব সহজেই এদের জন্য ওষুধ খুঁজে পাওয়া যায়, আর এদেরকে ওষুধ দিলে মানে কোনো ধরনের কমপ্লিকেশন হয় না, খুব সহজে এই ধরনের রোগী ভালো হয়ে যায়। আর আরেকটা ইয়ার বিষয় হলো, লক্ষণীয় বিষয় হলো, লেভেল 1 এ যারা থাকে, তারা যে কোনো রোগী আক্রান্ত হোক, সেটা একুট রোগী হোক বা ক্রনিক রোগী হোক, দেখা যায় সবসময় তারা একটা ওষুধেরই চিত্র নিয়ে প্রকাশ পায়, যে often call for the same remedy. For instance, a patient is 65, একজন রোগী যার বয়স 65 বছর, মে সাফার ফ্রম লাম্বাগো, ভুগতে পারে, অথবা কমন কোল্ড, ঠান্ডা কাশি লাগতে পারে, অথবা তার নিউমোনিয়া হইতে পারে, ইভেন ক্যান্সারও যদি হয়, ফর অল দ্য ইলনেস, তার সকল রোগের জন্য আপনি সিমটম নিয়ে দেখবেন যে একই ওষুধ নির্দেশিত হচ্ছে। তাহলে যেহেতু তাদের মধ্যে কমপ্লিকেশন নাই, তার কারণে তাদের যে লক্ষণই প্রকাশ পায় সাধারণত একই ওষুধের লক্ষণ নিয়ে আসে, সে রোগ যেটাই হোক, সেটা লাম্বাগো হোক বা কমন কোল্ড হোক বা নিউমোনিয়া হোক, দেখবেন যে ওই ঘুরে ফিরে সব এক, যে ওষুধ নির্দেশিত হবে সেম ওষুধই নির্দেশিত হয়। This phenomenon occurs only in those fortunate people who are in the uppermost level of the health, and that one remedy is the patient's constitutional remedy. A constitutional remedy does not exist in any other level of the health. এই যে আমরা লেভেল অফ হেলথের যারা লেভেল 1 এ আছে, এরা যেহেতু সর্বোচ্চ স্বাস্থ্যের অধিকারী, এদের মধ্যে যে কোনো অসুখই হোক, যে কোনো বয়সী হোক, তো দেখা যায় তার কোমর ব্যথা হোক, তার ঠান্ডা কাশি হোক বা নিউমোনিয়া হোক, এমনকি কোনো কঠিন রোগী হোক, দেখা যায় যে সবসময় তার জন্য একই লক্ষণ নিয়ে প্রকাশ পায়, রোগগুলা একই ওষুধের লক্ষণ নিয়ে প্রকাশ পায়, এবং এরা হলো খুব ভাগ্যবান রোগী, খুব কম সংখ্যকই এদের সংখ্যা, এবং এরাই সর্বোচ্চ লেভেলে বসবাস করে,
যাদের জন্য সকল ক্ষেত্রে একটাই ওষুধ নির্দেশিত হয় এবং সেই ওষুধটা হলো তার জন্য কনস্টিটিউশনাল রেমেডি। আর কিন্তু এই লেভেল 1 ছাড়া এই যে বাকি যত লেভেল আছে এদের মধ্যে কিন্তু একটা সবসময় একটা ওষুধ নির্দেশিত হয় না। একমাত্র লেভেল 1 এর মানুষদের জন্যই সারা জীবনে একটাই কনস্টিটিউশনাল রেমেডি তাদের জন্য হয়। দিস ফেনোমেন আছে পড়লাম। তারপরে আসেন সায়েন্স অফ সিকোয়েন্সিয়াল রেমেডি রিকোয়ার্ড ফর গ্রেটার প্রিডিসপোজিশন। এক কথাই হলো যেখানে একদম মিনিমাল জেনেটিক প্রিডিসপোজিশন আছে, সর্বনিম্ন যে বংশগত প্রবণতা থাকে, যাদের হেলথ লেভেল 1, তারা স্বাস্থ্যের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করে। কিন্তু যত লেভেল নিচের দিকে নামতে থাকে আমরা জানি তত তাদের মধ্যে জেনেটিক প্রিডিসপোজিশন বাড়তে থাকে, এবং যাদের একদম লেভেল 10, 11, 12 তাদের তো একদম জেনেটিক প্রিডিসপোজিশন নিয়ে তারা ওভারলোডেড থাকে। তো যত জেনেটিক প্রেডিসপোজিশন বেশি থাকে তত তাদের বেশি সংখ্যক ওষুধের প্রয়োজন হয় তাদের সেই জটগুলা ছাড়াইতে গেলে। আপনি তো জানবেন যত রোগের, অসংখ্য রোগের প্রবণতা যেখানে এসে জট পাকছে সেগুলো ছাড়ানো এত সোজা না, একটা ওষুধ দিয়ে সেগুলো আপনি ছাড়াইতে পারবেন না। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে জটিল রোগীগুলা আমরা কি অনেকগুলো ওষুধ লাগে সারাইতে গেলে। একটা কঠিন রোগ যার মধ্যে অনেক বেশি মাইজম দ্বারা সে আক্রান্ত, দেখা যায় যে বিভিন্ন ধরনের ওষুধ তাদের জন্য দরকার হয়। তো এই জন্য অনেকেই মনে করতে পারেন যে একটা রোগ হইলো মাত্র একটা ওষুধ দিয়ে ডাক্তার ভালো করবে, তাছাড়া দেখা গেছে ডাক্তার অনেকগুলো ওষুধ ব্যবহার করছে, এটা মনে হয় ভালো ডাক্তার না। অ্যাকচুয়ালি জিনিসটা এরকম না। যাদের যদি হেলথ লেভেল যাদের নিচে, তারা বিভিন্ন ধরনের মাইজম দ্বারা আক্রান্ত থাকে, সেই মাইজমের জটিল অবস্থা থেকে নিয়ে আসতে তাকে বিভিন্ন ধরনের ওষুধ বিভিন্ন অবস্থায় ব্যবহৃত হইতে পারে। একক কোনো ওষুধ দিয়ে সেগুলো আপনি সারাতে পারবেন না। যত লেভেল ভালো থাকে তত ওষুধের সংখ্যা কম লাগে। লেভেল 1-এ যেখানে ওষুধ প্রায় একটা ওষুধই সবসময় নির্দেশিত হয়, কিন্তু লেভেল 2-তে একটা ওষুধ না, দেখা যাবে সেখানে একের অধিক ওষুধ তাদের রোগ ভালো করার জন্য লাগতে পারে। যত আমরা নিচের দিকে নামবো তত বেশি সংখ্যক ওষুধ তাদের রোগ থেকে মুক্ত করার জন্য আমাদের ব্যবহার করার দরকার হয়। সেটাই বলছে যে সিকোয়েন্সিয়াল রেমেডির দরকার হয়। ডিসপাইট অ্যাচিভিং গুড রেজাল্ট ইন সাম কেসেস even with malignancies, many of our colleagues are not familiar with these concepts. এই যে একটা মাত্র ওষুধ দিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রোগী ভালো হয়ে গেছে। যেরকম আমরা বিভিন্ন জার্নাল খুলে দেখি, বিভিন্ন ম্যাথমেটিক্যালতেও দেখি, যখন একটা ওষুধ সবসময় একটা ওষুধ দিয়ে যে কেস হিস্ট্রি গুলো আমরা দেখি, ম্যাক্সিমাম একক ওষুধের কেস হিস্টরি। একটা ওষুধ দিল, সেগুলাতে ওষুধ দেওয়ার পরে রোগী ভালো গেলে মনে করবেন এগুলো কিন্তু সব সর্বোচ্চ লেভেলের রোগীগুলা। আমাদের কাছে তো আমরা যে অনেক কেস শেয়ার করি, ম্যাক্সিমাম বেছে বেছে ওই ধরনের কেস শেয়ার করি যেগুলো একটা ওষুধ দিয়েই আমরা খুব সুন্দর রেজাল্ট পেয়েছি, রোগী ভালো হয়ে গেছে। কিন্তু বহু রোগী আছে আমাদের, সেগুলাকে যে কত সংখ্যক ওষুধ দেওয়া লাগছে ভালো হওয়ার জন্য, সেগুলা কিন্তু ওই যে অনেক ওষুধ দেওয়া লাগে দেখে সেগুলো আমরা ওইভাবে অনেক সময় কেসগুলো প্রেজেন্টেশন করি না। অনেকে মনে করি যে এতগুলো ওষুধ ব্যবহার করছি, এটাকে সকলেই ভালোভাবে নিবে না, মনে করবে সে ভালো ডাক্তার না, তার এতগুলো ওষুধ দেওয়া লাগবে না। মূল কথা হলো ওই যে বললাম যে লেভেল যাদের নিচে তাদের অনেকগুলো মাইজম দ্বারা তখন জটিল অবস্থা শরীরে, সেই মাইজমের লেয়ার গুলা দূর করতে গেলে আমাদের অনেক ধরনের ওষুধের দরকার হয়। ডিসপাইট অ্যাচিভিং গুড রেজাল্ট ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভালো রেজাল্ট পাওয়া যায়, ইভেন উইথ ম্যালিগনেন্সি, এমনকি মারাত্মক রোগগুলোর মধ্যেও ওই যে একটা ওষুধ দিয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। মেনি অফ আওয়ার কলিগ, আমাদের অনেক কলিগই এই জিনিসটাতে অভ্যস্ত না যে এই যে অনেকগুলো ওষুধ দরকার হইতে পারে এই জেনেটিক প্রেডিসপোজিশন দূর করার জন্য। সো দে কনক্লুড দ্যাট হোমিওপ্যাথি ক্যান কিউর এভরিথিং, ইভেন ক্যান্সার। অনেকেই মনে করে যে হোমিওপ্যাথি দিয়ে সবকিছুই ভালো করে ফেলা যায়, এমনকি ক্যান্সারও ভালো করে ফেলা যায়। বাট দিস ইজ নট ট্রু, কিন্তু এটা সত্য নয়।
পিপল ইন লোয়ার লেভেলস অফ হেলথ, যাদের হেলথ লেভেল একদম নিচে, হ্যাভ এ সিভিয়ারলি কম্প্রোমাইজ ডিফেন্স মেকানিজম, তাদের যে রোগ প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের যে ইমিউন সিস্টেম, তাদের যে ভাইটাল ফোর্স, সেটা মারাত্মকভাবে দুর্বল থাকে, মারাত্মকভাবে কম্প্রোমাইজ থাকে, নমনীয় থাকে, যার কারণে সেখানে আমরা দেখতে পাই তাদের রোগগুলো অনেক বেশি জটিল থাকে, অনেক বেশি জটিল থাকে, সেখানে অনেক বেশি জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, সেখানে সিমটমের স্পষ্টতা থাকে না, সেখানে ডিপ প্যাথোলজি থাকে, প্যাথোলজিক্যাল লেয়ার থাকে অনেক, সেখানে প্যাথোলজির গভীর প্যাথোলজি দ্বারা বা তাদের প্যাথোলজিতে এই যে কি বলে প্যাথোলজিক্যাল অবস্থা চলে আসে, যেখানে স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যায়। তো এরকম জটিল ক্ষেত্রে আমরা অনেক সময়ই সেইটা ভালো করতে সমর্থ হয় না। অনেক ক্যান্সার আসে, যে ক্যান্সারের রোগী আসে যে যার শুধু তার ক্যান্সারটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ, তার দেখা যায় অন্য কোনো তার মধ্যে জটিলতা নাই। হ্যাঁ, দেখা যায় হয়তো ক্যান্সারটা, আমার কাছে একটা রোগী আছে ক্যান্সারের, তার কেসটাও শেয়ার করছিলাম, কেস শেষ করছিলাম আরো অনেকদিন আগে, 2-3 বছর আগে। সেই রোগীটা গতকাল মানে আমি তাকে গতকাল তো আমি বাড়ি যেতে পারিনি, আমি ইয়েতে অনলাইনে টেলিফোনের মাধ্যমে তার সাথে কথা বলে তার ওষুধ প্রেসক্রাইব করছি। তো যাই হোক, সে আজকে 2014 সালে ধরা পড়ছিল, আজকে 2021 সালের মাঝামাঝি সময় সে একদম ভালো আছে, তার মধ্যে অন্য কোনো জটিলতা কিছুই ছিল না, যার শুধু এই সমস্যাটা নেই ছিল, যার কারণে এই ধরনের রোগীরা ভালো রেজাল্ট পায়। তো আবার অনেকেই দেখবেন অ্যালোপ্যাথিক চিকিৎসাতেও যে ক্যান্সার হয়েছিল, ধরেন ব্রেস্ট ক্যান্সার, তারা অপারেশন করছে, হয়তো কোনো থেরাপি দিছে, তারপরে সে ভালো হয়ে গেছে। 15-20 বছর আগের ঘটনা তার এগুলো হয়েছিল। মূলত হয়েছে তারা হইলো তাদের এইরকম ম্যালিগনেন্সি, কঠিন রোগ থাকলেও তাদের লেভেল অফ হেলথ ছিল ভালো, যার কারণে তাদের মধ্যে অত বেশি জেনেটিক প্রিডিসপোজিশন ছিল না, শরীরের জটিলতা ছিল না, যার কারণে ওই ধরনের ম্যালিগনেন্সি থেকে তারা মুক্ত হতে পেরেছে। কিন্তু অনেক ক্ষেত্রেই এমন অবস্থা তৈরি আসে, যেমন ক্যান্সার, অনেক ক্যান্সার আমাদের কাছে নিয়ে আসে, একদম দেখা যায় যে সেই ক্যান্সার তাদের বিভিন্ন হাড়ের মধ্যে ছড়ায় গেছে, দূরবর্তী অঙ্গগুলোতে সেগুলার বিস্তারণ ঘটছে, মেটাস্টেটিস হয়ে গেছে। যেরকম আমি ওই দিন একটা ক্যান্সার রোগী দেখলাম, যার ক্যান্সার শুরু হয়েছে বাম কিডনি থেকে। তো রুগী আমার কাছে যখন নিয়ে আসছে, তখন দেখি যে তার অলরেডি লাংসে ইনফেক্টেড হয়েছে, সেখান থেকে এফএনএসি করে দিচ্ছে, সেখানেও ক্যান্সার, লিভারে তার ছড়াইছে, এবং লাংস, লিভার ছড়াইছে। এখন হচ্ছে রুগী বিছানা থেকে উঠতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে এই রুগীটা এত বেশি তার স্বাস্থ্যের লেভেল নিচে নেমে গেছে। এইখানে এই ধরনের রুগী আমরা ভালো করা প্রায় অসম্ভব। তবে এই ধরনের রুগীর ক্ষেত্রে আমরা কি দিতে পারি? উপশম দিতে পারি। আপনারা পিনপতন নীরবতা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি আমি লাইনের বাইরে আছি? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি স্যার, আচ্ছা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো এই জন্য স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার, জি, আজকে যে চ্যাপ্টারটা এটা কি স্যার একটু কপি দেওয়া যায় স্যার? কিসের স্ক্যান কপি? করিয়া এই যে আজকে যে ক্লাসটা করাইছেন স্যার, এটা স্ক্যান করে যদি একটু এই গ্রুপে দিতেন স্যার, তো উপকার হতো। এটা তো অনেকবার শেয়ার করা হয়েছে, তারপরে দিয়ে দেওয়া হবে না আবার। স্যার এক্সকিউজ মি, আজকে আমি অলরেডি গ্রুপে এটার সফট কপি দিয়ে দিয়েছি, হলিস্টিক ধন্যবাদ আছে, স্যার। আছে, আপনারা দেখে নেন প্লিজ। ধন্যবাদ। আচ্ছা, তো এই যে অনেকে মনে করে যে হোমিওপ্যাথি ডাক্তার, আমিও মনে করতাম যখন প্রথম হোমিওপ্যাথিক থিওরি কিছু পড়াশোনা করেছি। হ্যাঁ, আমি তো হোমিওপ্যাথিক স্টুডেন্ট হয়ে ভর্তি হওয়ার পরেই নীলমণি ঘটকের যে ছিল, এই যে হোমিওপ্যাথির ফিলোসফির যে বই, তার বিজয় কুমার বসুর বই, এগুলো আমার আব্বাই আমার জোর করে পড়াইছে আর কি। যাই হোক, আমিও মজা করেই পড়ছিলাম ক্লাস শুরু হওয়ার আগেই। তো একটা সময় এরকম ধারণা হইতো যে ক্যান্সার হলেও কোনো সমস্যা নাই, হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে সব ভালো করে ফেলা যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এত সোজা। তো চিকিৎসা করতে এসে তখন দেখতে পাচ্ছি যে
আপনার সব কিছু মিলে আপনি ওষুধই সিলেকশন করতে পারেন। রোগীর মধ্যে কোনো সিমটমই নেই, এমন অবস্থা নিয়ে আসে রোগীর মধ্যে কোনো সিমটমই পাওয়া যায় না। কমন কিছু লক্ষণ, ব্যথা, ঘুমাইতে পারি না, খাবার নাই, বিছনায় পড়ে রয়েছে, আর কিছু নাই, প্রচন্ড ব্যথা। তো সেগুলাতে ওষুধ দিয়েও আপনি দেখা যায় তখন আপনি খুব বেশি কিছু করতে পারেন না, হয়তো উপশম দেওয়া যায় কিছু। তো এরকম জটিল ক্যান্সারের রোগী, সেটাও অনেক সময় অনেক হোমিওপ্যাথি ডাক্তারই মনে করে সব ভালো করে ফেলবো, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না, এটা এত সত্য না যে সবকিছু আপনি ভালো করতে পারবেন। পিপল ইন লোয়ার লেভেল অফ হেলথ, যাদের স্বাস্থ্যের স্তর একদম নিচে, হ্যাভ সিভিয়ারলি কম্প্রোমাইজ ডিফেন্স মেকানিজম, তাদের ডিফেন্স মেকানিজম খুব বেশি দুর্বল থাকে। সেক্ষেত্রে আপনি একদম ভালো করতে সমর্থ নাও হইতে পারেন। দিস কেসেস রিকোয়ার এ সিকোয়েন্স অফ রেমিডিস ওভার টাইম। এই ধরনের রোগীদের যে চিকিৎসা করবেন, সেগুলো আপনার চিকিৎসা করতে করতে তার সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের ওষুধের আপনার প্রয়োজন হয়, এক সিকোয়েন্স ওষুধের প্রয়োজন হবে। ফাইন্ডিং দ্য সিকোয়েন্স, একটা সিকোয়েন্স ধরেন প্রথমে ধরেন রাস্ট্রক্স আসবে, তারপরে রাস্ট্রক্সের পরে ব্রাইনিয়া লাগবে, তারপর শেষে হয়তো ম্যাডোরিনাম লাগবে। এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স খুঁজে পাওয়া জরুরি, কারণ যারা ভালো এই যে ফাইন্ডিং দ্য সিকোয়েন্স অফ রেমেডিস নিডেড, কোন ধরনের ওষুধ দরকার হবে তাদের মধ্যে, ইজ অ্যান আর্ট, এটা একটা আর্ট, হ্যাঁ, মাস্টার্ড বাই মেডিকেল স্টাডি অফ দ্য সায়েন্স অফ হোমিওপ্যাথি। যারা হোমিওপ্যাথিক সায়েন্স নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ খুব যথার্থভাবে গভীরভাবে যারা স্টাডি করেন, তারাই এই আর্ট অর্জন করতে পারে, মাস্টার হইতে পারে এই আর্টের। তাহলে এই যে সঠিক ওষুধ খুঁজে পাওয়াটা, এটা শুধু আপনি ভালো ম্যাথমেটিকে পড়ছেন তাহলে সাথে সাথে হয় না। এটা এই যে অর্জনটা, অনেকেই আছে যে বিতল কাছে বলছিলেন যে ইন্ডিয়াতে পড়ার সময় উনি দেখে গেছেন যেখানে অনেক খুব ভালো ম্যাথমেটিকে জানে, কিন্তু রোগীর ক্ষেত্রে যায় সঠিক ওষুধ খুঁজে বের করতে পারে না। কারণ এই যে রোগীর ক্ষেত্রে সঠিক ওষুধ খুঁজে বের করাও এটাও একটা আর্ট। এটাতে পাণ্ডিত্য অর্জন যে বেশি করতে পারছে, অনেকে আছে যে মেডিসিন কম জানে কিন্তু দেখা যায় যে তারপরেও সুন্দর ওষুধ সিলেকশন করতে পারে, আর অনেক বেশি মেডিকেল জানার পরেও সঠিক ওষুধ সিলেকশন করতে পারে না। তো এই আর্টটা, এই কলাটা, এই কৌশলটার শিক্ষা সবাই সমানভাবে করতে পারে না। তবে এটার জন্য গভীর অধ্যবসায় দরকার। তারপরে আরো যারা পাইনিয়ার ডাক্তার আছে তাদের অনুসরণ করা দরকার, তাদের বিষয়গুলো দরকার। গুরু লাগে। আমাদের রাসেল ভাই যেরকম, যে এক গুরুর আন্ডারে থেকে আজকে রাসেল ভাই নিজেও গুরু হয়ে গেছে। তো যাই হোক, ফাইন্ডিং দ্য সিকোয়েন্স অফ রেমেডিস নিডেড, এই যে সিকোয়েন্স দরকার একটার পর একটা ওষুধ, সেটাও এই আপনার হোমিওপ্যাথিক সায়েন্স গভীর স্টাডি করার পরে এই বিষয়ে আপনি মাস্টার হতে পারবেন। The homeopath must retain a profound comprehension to recognize the first necessary remedy, which must be followed by careful selection of a second, third, or further remedies in the endeavor to restore the health. তাহলে যারা এরকম অসুস্থতা অবস্থায় আপনার কাছে আসে, একদম যদি ভালো হেলথের অবস্থায় থাকে সে, তাহলে তো একটা ওষুধই তার জন্য নির্বাচিত হবে, ক্লিয়ার কাট সিম্পটম থাকবে। কিন্তু অনেক ক্ষেত্রে যেখানে জেনেটিক প্রিডিসপোজিশন বেশি, রোগটা একটু জটিল, সেক্ষেত্রে আপনাকে এই সিকোয়েন্স মেডিসিন লাগবে। হ্যাঁ, ধারাবাহিকভাবে বেশ কিছু ওষুধ আপনার সময়ের সাথে ব্যবহার করতে হবে। সেই ধারাবাহিক যে ওষুধগুলা, সেগুলা বের করতে চাইলে আপনাকে হোমিওপ্যাথিক সায়েন্স নিয়ে গভীর অধ্যয়ন করতে হবে, এই কলাটা, এই বিষয়ে মাস্টার হওয়ার জন্য। তো আপনাকে অবশ্যই হোমিওপ্যাথি সম্পর্কে একটা গভীর কম্প্রিহেনশন থাকতে হবে, প্রফাউন্ড কম্প্রিহেনশন, যাতে আপনি বুঝতে পারেন ভালো একটা টেস্টিং নেওয়ার পরে এই রোগীর জন্য প্রয়োজনীয় ওষুধটা কি। প্রথম ওষুধ সিলেকশনটা আপনি করলেন, এই প্রথম ওষুধের পরে কোন ওষুধ আসতে পারে, তারপরে কেয়ারফুল ভাবে সেগুলো সিলেকশন করা, প্রথম পরে দ্বিতীয় ওষুধ, তারপরে তৃতীয় নাম্বার ওষুধ, এর পরবর্তী ওষুধ, সেগুলো কেয়ারফুলি যদি সিলেকশন করতে পারেন, আর তাহলেই আপনি একটা রোগীর
স্বাস্থ্যের পুনরুদ্ধার করতে পারবেন। একটা রোগীর স্বাস্থ্যের পুনরুদ্ধার করতে চাইলে আপনাকে অবশ্যই আপনার মধ্যে প্রফান্ড কম্প্রিহেনশন থাকতে হবে, গভীর অনুধাবন ক্ষমতা থাকতে হবে, যাতে আপনি ফার্স্ট ওষুধটা খুঁজে পান, তারপরে সেকেন্ড মেডিসিন কেয়ারফুলি সিলেকশন করতে হবে, তারপরে থার্ড মেডিসিন বা পরবর্তী যে মেডিসিনগুলো লাগে সেগুলো খুব সতর্কতার সাথে আপনি যাতে সিলেকশন করতে পারেন। আর এইভাবে যদি সিলেকশন করার যদি আপনি দক্ষতা অর্জন করেন এবং সঠিক সময়ে সঠিক ওষুধ প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি রোগীর স্বাস্থ্যের পুনরুদ্ধার করতে পারবেন। হোমিওপ্যাথ হইতে গেলে আসলে অলস মানুষের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা না। যারা কোনো পড়াশোনা করে না, অধ্যয়ন করে না, বারবার স্টাডি করে না, প্রত্যেকটা রোগী আপনার জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে ধরে নিতে হবে। আপনি যদি ওইভাবে সিরিয়াসলি না নেন, তাহলে আপনি ভালো হোমিওপ্যাথ কখনোই হইতে পারবেন না। তাহলে ওই যে পটকা হোমিওপ্যাথ, খালি দিবেন শর্টকাট মেডিসিন। হ্যাঁ, রোগী জ্বর আসছে, জ্বরের জন্য কোন ওষুধ আছে, তো আপনি যদি ভালো যদি ওই তার সিমটম নিয়ে যদি খুঁজে না পান, ওগুলো যদি বের করার চেষ্টা না করেন, বা ওই ধরনের যদি না থাকে আপনার, আপনি কি করবেন? প্যাটার্ন মেডিসিন খুঁজবেন। তো হোমিওপ্যাথির জন্য আসলে ওই ধরনের মানুষদেরই আসা উচিত, যাদের এরকম পরিশ্রম করার, গভীর অধ্যবসায় করার যাদের আছে, মন আছে, যাদের এরকম, তাদেরই আসা উচিত। অলস মানুষের জন্য হোমিওপ্যাথি না। A patient descend the scale into the lower level of the health, যখন এই যে আমরা যে লেভেল অফ হেলথ যেটা পড়তেছি, যখন তার লেভেল নিচের দিকে নামলো, তার স্বাস্থ্যের অবস্থা, a patient descend the scale into the lower level of the health, the more difficult the case becomes, as it is greatly affected miasmatically, or in other terms recognized as being encumbered with genetic predisposition. এক কথায় যখন এই লেভেল অফ হেলথ নিচের দিকে নেমে আসবে, তত সেগুলা চিকিৎসা করা আরো কঠিন হবে, সেগুলো আরো ডিফিকাল্ট কেস হবে, কারণ সেখানে অনেকগুলো মাইজম এসে তাকে ঘিরে ধরবে। অনেক ধরনের জেনেটিক প্রিডিসপোজিশন দ্বারা তারা মিক্সড থাকবে, তাদের মধ্যে মিশ্র মাইজম থাকবে, কমপ্লেক্স অবস্থা ধারণ করবে তাদের মধ্যে। তো যত মাইজম, বিভিন্ন মাইজম দ্বারা সে আক্রান্ত হবে, তত তার ইমিউন সিস্টেম বলি, বা রোগ প্রতিরোধ ক্ষমতা বলি, বা ভাইটাল ফোর্স বলি, সেগুলা দুর্বল হয়ে পড়বে, শরীরটা বেশি নাজুক হয়ে যাবে, এবং সেগুলা সে ভালো করাও তত কঠিন হবে। তাদের জন্য ওই অত কেয়ারফুলি ওষুধ লাগবে, এবং তাদের ওষুধের সংখ্যাও দিন দিন বেশি লাগবে। যাদের লেভেল ভালো, যত ভালো তাদের ওষুধের পরিমাণ লাগে কম, যত লেভেল যত নিচের দিকে নামে আসবে, তত তার শরীরের অবস্থা নাজুক হবে, তত বেশি সংখ্যক ওষুধ আমাদের দরকার হবে তাদেরকে ভালো করার জন্য। এবং যাদের লেভেল একদম নিচে, অনেক ক্ষেত্রে আমরা তাদেরকে পরিপূর্ণ সুস্থ করতে পারবো না, শুধু প্যালিয়েশন দিতে পারবো। However, patients with heavy genetic predisposition who require more than one remedy may be encountered level even in level 2. তো যাই হোক, যত পেশেন্ট, যাদের যত বেশি জেনেটিক প্রিডিসপোজিশন থাকবে, তাদের তত বেশি ওষুধ দরকার পড়বে। এমনকি যারা লেভেল 2-তে আছে, তাদেরও একের অধিক ওষুধের দরকার হয়। যারা লেভেল 2 এর মধ্যে আছে, তাদেরও একের বেশি ওষুধের দরকার। শুধু লেভেল 1 এর লোকজনই হলো ভাগ্যবান মানুষ, যাদের একটা ওষুধ দিয়ে সব রোগ সারানো যায়। Finding the correct remedy becomes increasingly complex as one continues to descend the scale. যতই এই যে স্কেলটা আছে, লেভেল অফ হেলথের স্কেল, যত নিচের দিকে নামতে থাকে, তত লেভেলগুলা, তত সঠিক ওষুধ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে, কারণ তাদের শরীরটা তখন বেশি কমপ্লেক্স হয়ে পড়ে। In level 3, as many as 3 remedies in succession may be required. যারা লেভেল 3-তে আছে, তাদের সাধারণত
3টার মতো ওষুধ দরকার হইতে পারে। একটা ওষুধে আপনি তাদের ভালো করতে পারবেন না, লেভেল 3 লোকদেরকে 3টার মতো ওষুধ দরকার হইতে পারে। তেমনি যারা লেভেল 5 এ আছে, দ্য নাম্বার অফ রেমেডিস call for may increase from 3 to 6, which will be necessary treatment for both acute and chronic condition over a few years. তো যারা ধরেন যাদের স্বাস্থ্যের লেভেল 5, লেভেল 1 এ সাধারণত একটা ওষুধই লাগে, লেভেল 3 তে বলছে এখানে কয়টা লাগে, 3টার ওষুধ লাগতে পারে। লেভেল 5 এ এসে দেখা যায় তাদের কয়টা ওষুধ লাগে, 3টা থেকে 6টা পর্যন্ত, হ্যাঁ 3টা থেকে 6টা পর্যন্ত ওষুধ লাগতে পারে। সেটা একুট ডিজিজ হোক বা ক্রনিক ডিজিজ হোক, একুট এবং ক্রনিক উভয় ক্ষেত্রে তাদের একের অধিক ওষুধের দরকার হতে পারে। অনেক সময় দেখা যায় জ্বর একটা ওষুধ দিলেই সেরে যায়, আর অনেক সময় জ্বর একটা ওষুধ দেওয়ার পরে জ্বরটা সারতেছে না, এরপর আরেকটা ওষুধের দরকার হয়, হয়তো দেখা যায় সিমটম চেঞ্জ হয়ে গেছে। তখন প্রথম যে সিমটম নিয়ে জ্বর নিয়ে আপনার কাছে আসছে, আপনি ওষুধ দিচ্ছেন ধরেন রাস্টক্স, তারপরে দেখা যায় যে তার জ্বরটা কিছু উপশম হয়েছে, কমছে, কিন্তু পরবর্তীতে একদম কমতেছে না। পরে আপনি নিয়ে দেখলেন যে তার সিমটমটা এখন আর রাস্টক্স নাই, সেটা হয়তো ব্রাইনিয়ার মতো সিমটম চলে আসছে বা অন্য কোনো ওষুধের সিমটম চলে আসছে। তখন দেখা যায় আরেকটা ওষুধ তার লাগবে, তারপরে অনেক সময় যেতে চায় না, দেখা যায় একটা মায়োজমেটিক ওষুধ তার লাগে। তো এই জন্যই সেই একুট ডিজিজেই ভুগুক, তার পিছনে হয়তো ব্যাকগ্রাউন্ডে কোনো মায়োজমেটিক অবস্থা থাকে। তো লেভেল 5 এর রোগীদের ক্ষেত্রে অনেক সময় নিয়ে ক্রনিক ডিজিজ থাকলে তাদের দেখা যায় কয়েক বছর ধরে আপনার চিকিৎসা করা লাগতে পারে, তারা একের পর এক বিভিন্ন সিকোয়েন্সিয়াল মেডিসিনের দরকার হইতে পারে, ধারাবাহিক ওষুধের দরকার হতে পারে। ইন দ্য লোয়েস্ট লেভেল অফ দ্য হেলথ, যাদের হেলথ লেভেল একদম নিচে, রিপ্রেজেন্ট বাই এন্ড স্টেজ ডিজিজ, একদম এন্ড স্টেজ ডিজিজ, শেষ মুহূর্তের রোগ, তাদের অবস্থা একদম শেষ অবস্থা, দ্য পেশেন্ট উইল নিড কন্টিনিউয়াস চেঞ্জ অফ দ্য রেমেডিস। হ্যাঁ, একদম যাদের লেভেল অফ হেলথ একদম সবার নিচে, ধরেন যারা গ্রুপ ডি তে আছে, লেভেল 10, 11, 12, এদের ক্ষেত্রে এই যে যাদের লেভেল 12, এদের ক্ষেত্রে তো এমন সব রোগ হয় যেগুলো ভালো হওয়ার মতো না। ধরেন এই লেভেলে যারা আছে তাদের কন্টিনিউয়াস চিকিৎসা দরকার হয়, তাদের তো আপনি ভালো করতে পারবেন না, শুধু উপশম দিতে হবে, যতদিন বেঁচে থাকে আপনার ওষুধ চিকিৎসা করতেই হবে। এবং সেক্ষেত্রে দেখা যায় কন্টিনিউয়াস চেঞ্জ করতে হয়, আজকে যে ওষুধ দিচ্ছেন 1 সপ্তাহ পরে দেখা যেতে পারে অন্য কোনো সিমটম প্রকাশ হয়ে থাকে, অন্য ওষুধ দেওয়া লাগতে পারে। তো এই জন্য লেভেল একদম নিচের দিকে যাদের, তাদের একটা ওষুধ দিয়ে আপনি বসে থাকতে পারবেন না, তাদেরকে আপনার দেখা যায় কন্টিনিউয়াসলি তাদের ওষুধ চেঞ্জ করার দরকার হয়। টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, মানে কাটা গায়ে নুনের ছিটার মতো, মরার উপর খাড়ার গায়ে আর কি, যে এমনিতে জেনেটিক প্রিডিসপোজিশন, কেসেস দ্যাট আর অবস্কিউড উইথ এক্সটেন্সিভ জেনেটিক প্রিডিসপোজিশন, এমনিতেই সে বিভিন্ন ধরনের বংশগত রোগ নিয়ে, সে বিভিন্ন মাইজন দিয়ে এমনি তার অবস্থাটা জটিল, এমনি তার লক্ষণগুলো অস্পষ্ট, তারই মধ্যে আরো কাটা গায়ে নুনের ছিটার মধ্যে কি হয়, দেখা যায় তার মেডিকেল সে কি চিকিৎসা নিছে, পূর্বের ইতিহাস নিয়ে দেখেন যে সে অসংখ্য এলোপ্যাথিক ড্রাগস গ্রহণ করছে, যে আমাদের কাছে ক্যান্সারের রোগী আসে নিয়ে শেষের দিকে, এমনিতে তার অবস্থা শেষ, তারপরে দেখা যায় যে সে রেডিওথেরাপি নিছে, কেমোথেরাপি নিছে, তারপরে ডজন ডজন ওষুধ তো খাইতেই আছে এলোপ্যাথিক ড্রাগ। ওইটা হইলো এলোপ্যাথিক ড্রাগসটা হলো কাটা গায়ে নুনের ছিটার মতো, এমনি সে মাইজম দ্বারা জেনেটিক প্রিডিসপোজিশন দ্বারা আবৃত, তার অবস্থা জটিল হয়ে, তারই মধ্যে আবার অসংখ্য এই এলোপ্যাথিক ওষুধ খাওয়ার কারণে, এলোপ্যাথিক চিকিৎসা হওয়ার কারণে তার মধ্যে জিনিসটা আরো জটিল বানাই ফেলছে। ইন এন্ড স্টেজ কেসেস, একদম যারা একদম শেষ অবস্থা রোগীর, দ্য চয়েস অফ অ্যাপ্রোপ্রিয়েট রেমেডি ইজ নেভার অবভিয়াস, সেখানে তার অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন কোনটা হবে সেটা কখনো স্পষ্ট থাকে না। রিকোয়ার্স ফ্রিকোয়েন্ট চেঞ্জ ইন দ্য প্রিসক্রিপশন, তার সিমটম গুলোই তো অস্পষ্ট থাকে, দেখা যায় আপনি ওষুধ দিচ্ছেন, পরে দেখা যায় অন্যরকম হয়ে গেছে তার ইয়েটা, বারবার ওষুধের
প্রেসক্রিপশন আপনাকে চেঞ্জ করা লাগতে পারে টু কিপ দ্য পেশেন্ট কমফোর্টেবল, মানে রুগীকে একটু আরাম দেওয়ার জন্য, রুগীটাকে একটু আরামদায়ক ভাবে রাখার জন্য, কারণ এই ধরনের রুগী আপনি ভালো করতে পারবেন না, যা শুধু উপশম দেওয়ার জন্য আপনাকে রুগীকে আরামে রাখার জন্য বারবার আপনার প্রেসক্রিপশন চেঞ্জ করা লাগতে পারে, বারবার ওষুধ পরিবর্তন করা লাগতে পারে। দ্য নাম্বার অফ রেমিডিস মেনশনড হিয়ার ইজ মেয়ারলি ইন্ডিকেটিভ। এখানে যে ওষুধের কথা বলা হয়েছে যে লেভেল 1 এ একটা ওষুধ, লেভেল 2 তে 2টা ওষুধ, লেভেল 3 তে 3টা, ধরেন লেভেল 5 এ 3টে থেকে 6টা, এই যে ওষুধের যে সংখ্যাগুলো বর্ণনা করা হয়েছে এটা শুধুই নিছক একটা নির্দেশাত্মক বর্ণনা, এটা ফিক্সড বিষয় না, কারণ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ইজ হাইলি স্পেসিফিক টু ইচ পেশেন্ট। প্রত্যেকটা পেশেন্টের জন্য আমাদের চিকিৎসা পদ্ধতিতে একদম আলাদা আলাদা হয়, যে ওভারঅল আমরা জেনারেলাইজ করতে পারি না যে জ্বরের সব রোগীর এই ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করি, এইভাবে আমরা করতে পারি না। আমাদের প্রতিটা রোগী আলাদা, যার জন্য প্রত্যেকটা রোগীর জন্য তার জন্য সুনির্দিষ্ট চিকিৎসা দরকার হইতে পারে, ওষুধের দরকার হইতে পারে, কি লাগবে না লাগবে সেই পেশেন্ট অনুযায়ী আলাদা আলাদা হতে পারে, স্পেসিফিক সেই রোগীর জন্য সেটা স্পেসিফিক। তো শেষের মনে আর বেশি না, আর একটা প্যারা আছে। এক কথা হলো আলটিমেটলি হোমিওপ্যাথিক স্টুডেন্ট যারা আছেন বা প্র্যাকটিশনার যারা আছেন বা ফিজিশিয়ান, প্র্যাকটিশনার মাস্ট রিয়েলাইজ, অবশ্যই তাদের অনুধাবন করতে হবে যে মাল্টিপল রেমিডিস উইল বি নেসেসারি। হ্যাঁ, অনেকগুলো ওষুধের দরকার হইতে পারে। when there is a layered pathology, যেখানে প্যাথোলজির স্তর পড়ে গেছে, মানে বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল অবস্থা দ্বারা সে একটার পর একটা প্যাথোলজি স্তর পড়ে গেছে তার শরীরে, কামিঙ্গাল উইথ এ হেভিলি কম্প্রোমাইজ ডিফেন্স মেকানিজম, এবং একই সাথে যার ডিফেন্স মেকানিজম কি হয়ে পড়েছে, অত্যধিক মাত্রায় দুর্বল হয়ে নমনীয় হয়ে পড়েছে। one can assume that deep pathology accompanied by an amply healthy defense mechanism is curable. আপনি একটা জিনিস ধরে নিতে পারেন, মনে রাখতে পারেন যে রোগীর প্যাথোলজি যদি ডিপও হয়, গভীর প্যাথোলজিতে দিয়ে যদি রোগী আক্রান্ত থাকে, আপনি যদি দেখেন তার যে ডিফেন্স মেকানিজমটা, তার যে ভাইটাল ফোর্সটা সেটা অনেক হেলদি আছে, অনেক স্ট্রং আছে, তাহলে সেই রোগীটাকে আপনি কিউর করতে পারবেন, সেটা কিউরেবল। Nevertheless, multifaceted chronic pathology combined with severely deteriorated immune system requires prolonged treatment. আর অন্যদিকে যাদের রোগটা বহুমুখী অবস্থা, যাদের বহুমুখী দিক আছে অসুখের, মাল্টিফেসেটেড নানান ধরনের অবস্থায় সে আক্রান্ত, যাদের মধ্যে ক্রনিক প্যাথোলজির সাথে যদি দেখেন যে তার ইমিউন সিস্টেমটা খুবই দুর্বল, ডিটেরিওরেট হয়ে গেছে, তার ভাইটাল ফোর্স খুবই দুর্বল হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনাকে অনেক লম্বা সময় নিয়ে চিকিৎসা করতে হবে এবং সেখানে আপনার অনেকগুলো ওষুধের ব্যবহার করতে হবে। ইট মে বি পেলিয়েটিভ, সেই যাদের ইমিউন সিস্টেম একদম দুর্বল হয়ে গেছে এবং নানান ধরনের রোগ এসে আক্রান্ত, জটিল হয়ে গেছে শরীরটা, সেখানে অনেক বেশি জেনেটিক প্রিডিসপোজিশন আছে, সেই ধরনের রোগীদেরকে আপনাকে লম্বা সময় নিয়ে চিকিৎসা করতে হবে এবং সেই চিকিৎসা হইতে পারে পেলিয়েটিভ, যার শুধু উপশম দিতে পারবেন, বাট ইন্টারলি ইনকিউরেবল, শুধুমাত্র উপশম দিতে পারবেন কিন্তু কখনোই ভালো হওয়ার মতো না, কারণ তাদের এই ইমিউন সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। যারা লেভেল সবার নিচের গ্রুপে যারা আছে, লেভেল 10 থেকে লেভেল 12, সেগুলোকে প্রায় আপনি সম্পূর্ণ ভালো করতে পারবেন না, যার শুধু উপশম দিতে পারবেন। তো এই ছিল আমাদের আলোচনা জেনেটিক প্রিডিসপোজিশন। এক কথাই হলো বর্তমান মেডিকেল টার্মে যেটা জেনেটিক প্রিডিসপোজিশন বলে, বংশগত রোগের প্রবণতা, আমাদের জেনেটিক কোডে এই বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার যে প্রবণতাগুলো থাকে, যেগুলা বিভিন্ন স্ট্রেসের উপস্থিতিতে এসে কি হয়, সেগুলা সুপ্ত অবস্থা থেকে প্রকাশিত হয়। তো সেগুলাই হেনিম্যান আগে যে মায়োজম বলেছেন, সেগুলারই আধুনিক টার্ম হলো জেনেটিক প্রিডিসপোজিশন। তবে যাই হোক, হেনিম্যান 3টা মায়োজমের কথা বলছেন, মূলত মায়োজম এখন আর 3টার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা পরিধি অনেক বাড়ছে, কারণ এখন
বিভিন্ন ধরনের আমরা জেনেটিক প্রিডিসপোজিশন দেখতে পাই। এছাড়া অনেক একটু ডিজিজও আছে, সেগুলোতেও যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয়, সেগুলাকেও যদি কেমিক্যাল ড্রাগস অ্যালোপ্যাথিক চিকিৎসা দ্বারা যদি চাপা দেওয়ামূলক চিকিৎসা দেওয়া হয়, তাহলেও মানুষের মধ্যে জেনেটিক প্রিডিসপোজিশন তৈরি হয়। তো যাই হোক, চ্যাপ্টারটা পড়বেন। আর লেভেল যার ভালো, তার জেনেটিক প্রিডিসপোজিশন কম, সেখানে অল্প সংখ্যক মেডিসিন লাগে। আর লেভেল যত নিচের দিকে নামতে থাকে, তত জেনেটিক প্রিডিসপোজিশন মায়াজম তত বাড়তে থাকে, তার সিস্টেমটা অত বেশি জটিল হইতে থাকে। এবং সর্বনিম্ন স্তরে যারা আছে তাদের অনেকগুলো মেডিসিন লাগে, প্রায় সবসময় ওষুধের পরিবর্তন করতে হয়। আর এদের রোগীদেরকে আমরা অনেক সময় ভালো করতে পারি না, সেটা ইনকিউরেবল থাকে, যার শুধু প্যালিয়েশন দেওয়া সম্ভব হয়। তো এইটুকু বুঝতে কার কোনো সমস্যা হয়েছে? আমি যতটুকু বললাম। আচ্ছা, কালকে ধন্যবাদ স্যার, আজকে এত সুন্দর করে বোঝাইছেন স্যার, খুবই চমৎকার মনে হয়েছে স্যার। আলহামদুলিল্লাহ। স্যার একটু জানার ছিল স্যার। স্যার আমরা আসলে মায়াজমেটিক মেডিসিন বলতে কোন ধরনের বা কোন মেডিসিন গুলোকে বুঝে থাকি? যে কোনো মেডিসিন যেগুলো সাধারণত ডিপ অ্যাক্টিং মেডিসিন, হ্যাঁ, যে নিয়ে একটু বিতর্ক করে, তারা মনে করে সব মেডিসিনেরই মায়াজমেটিক আছে। মূলত যেগুলো ডিপ অ্যাক্টিং মেডিসিন, সেগুলাই মায়াজমগুলো দূর করতে পারে বেশি। যেরকম এখন এটা একটু স্বল্পক্রিয় মেডিসিন আমরা জানি, সেটা অনেক সময় অত বেশি ইয়াটা দূর করতে পারে না। তো কিছু মেডিসিন এগুলো হচ্ছে প্র্যাকটিস করে করে মানুষ জানতে পারছে, যেরকম সালফার, সুরিনাম, ম্যাডারিনাম, ফসফরাস, এগুলো জানি আমাদের ডিপ অ্যাক্টিভ মেডিসিন। একটা ডোজ দিলেই তার ক্রিয়া দীর্ঘ সময় ধরে মানুষের মধ্যে চলে। যখন একক মেডিসিন দিয়ে চিকিৎসা করা হয়তো, তখন দেখা গেছে যে এখন ডোজ দিলে সেটা ক্রিয়া বেশিক্ষণ থাকে না। একটা জিনিস বলে নেই, এখন নাইট কিন্তু একই ডিজিজের মধ্যে খুব স্বল্প ক্রিয়া, কিন্তু কিছু কিছু ক্রনিক ক্ষেত্রে এখন নাইট তখন বেশ লম্বা সময় ধরে কাজ করে। যারা ধরেন বিভিন্ন ফোবিক অবস্থা আছে, যাদের তারা যে বিভিন্ন পর্যায়ে খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, এদের ক্ষেত্রে অনেক সময় এখন এক লম্বা সময় ধরে কাজ করে হায়ার পোটেন্সি দিলে। কিন্তু একই ডিজিজ যেগুলো আছে, ঠান্ডা কাশি ধরেন, জ্বর টরেন বলেন বা যেগুলোই বলেন, এখন এক দেখা যায় খুব দ্রুত এর ক্রিয়া নষ্ট শেষ হয়ে যায়। এগুলো প্র্যাকটিস করে করে মানুষ জানতে পারছে যে এখন নাই, এগুলো স্বল্প ক্রিয়া মেডিসিন। তারপরে কিছু আছে মধ্যম মাত্রার মেডিসিন আছে অনেকগুলা। তারপরে যেরকম আর্নিকা, ধরেন ব্রাইনিয়া, এগুলো হচ্ছে মোটামুটি এদের ক্রিয়াকাল আর একটু বেশি। আর কিছু মেডিসিন আছে সেগুলো দেখা যায় এক ডোজ দিলে দীর্ঘদিন সেদের ক্রিয়া শরীরের মধ্যে থাকে। যেমন ফসফরাস একটা ওষুধ, এটা ক্রিয়া লম্বা সময়ের মধ্যে থাকে। আমরা বিভিন্ন বইয়েতে যে ক্রিয়াকাল দেখি, এটা কিন্তু কোনো ফিক্সড না, এটা মোটামুটি একটা ধারণা আপনার। এটা রোগী ভেদে বিভিন্ন হয়। কোন রোগীতে এটা লম্বা সময় পর্যন্ত কাজ করতে পারে, কোন রোগীতে এটা কম সময় পর্যন্ত কাজ করতে পারে। এই যে লেভেল অফ হেলথ দিকে আপনি বুঝতে পারবেন যে যাদের লেভেল একদম নিচের দিকে, তাদের ক্ষেত্রে একটা ওষুধ দীর্ঘদিন ক্রিয়া করবে না, তাদের ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে হয় ওষুধ। যাদের লেভেল ভালো, লেভেল 1, তাদের দেখা যায় এক ডোজ দিলে সেটা দীর্ঘদিন ধরে কাজ করবে। তো ওইটাই, যেগুলো ডিপ অ্যাক্টিং মেডিসিন, সেগুলোই সাধারণত মায়াজমেটিক ইয়াগুলো দূর করতে পারে, মায়াজমেটিক দোষগুলো দূর করতে পারে। থ্যাংক ইউ স্যার।